নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। চামেলি মণ্ডলের গল্পের আসরে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি স্বনামধন্য সাহিত্যিক আশাপূর্ণা দেবী রচিত নিঃশঙ্ক গল্পটি পাঠ করে শোনাব। আশা করছি গল্পটি আপনাদের বেশ ভালো লাগবে। শুরু করছি আজকের গল্প নিঃশঙ্ক। জানলা থেকে চোখে পড়ল ননির মার ননি ঢুকছে গেট ঠেলে। মোষের মতো কালো পাথুরে গায়ে একটা কোড়া লাল গামছা জড়ানো, পরনে একখানা ঠ্যাং ঠ্যাঙে কোড়া ধুতি। রুক্ষ চুলের বোঝাটায় যেন খড়ি উঠছে। সন্তর্পণে ঢুকছে এদিক ওদিক তাকাতে তাকাতে। দেখেই হাড় জ্বলে গেল। নির্ঘাত, মায়ের ছেঁড়ার সাহায্য করতে হবে বাবু বলে কেঁদে পড়তে এসেছে। তাছাড়া আর কি? এখন মায়ের মরণ ভাঙিয়ে গাঁজার খরচটা তো চলুক কিছুদিন। ওর সেই হাড় জিরজিরে মাটার ঘাড় ভেঙে যা চলেছে এ যাবৎ, তা শুধুই কি নেশার রসদ? ননির ওই পাথুরে শরীরটিকে অটুট রাখা বাবদ যাবতীয় রসদই বা কে জুগিয়ে এসেছে চিরকাল নিজেকে আখমারাই করে? উদয়াস্ত প্রাণপাত খেটে বহুবিধ উঞ্চ বৃত্তি করে যা কিছু উপায় করেছে ননির মা, সবই তো ওই লক্ষ্মী ছাড়া গেঁজেল ছেলের নৈবিদ্যিতেই ব্যয় করেছে। শুধুই যে গোটা 4-5 বাড়ির বাসন মাজা তাও তো নয়। সারাক্ষণই দেখো ননির মা হন্তদন্ত মূর্তিতে পথে চলেছে, এক বালতি কাপড় নিয়ে সাবান কাচতে, চলেছে এক ঝুড়ি গোবর নিয়ে ঘুঁটে দিতে, চলেছে কারুদের বাজার বয়ে। শহরতলির এই ঘরোয়া পাড়াটায় ননির মাকে চেনে না এমন কেউ নেই। ননির যখন বছরখানেক বয়স, তখন ননির মা বাপ দুজনে কোথা থেকে যেন এখানে এসে হাজির হয়েছিল বানের জলে ভাসতে ভাসতে, অথবা দুর্ভিক্ষের তাড়ায় তাড়িত হতে হতে। ননির বাপ মতি ঘরামির কাজ করত, কিন্তু কদিনই বা করল। অকস্মাৎই একদিন মারা গেল মতি, স্ত্রী পুত্রকে ভাসিয়ে দিয়ে। ননি তখন বছর 2.5। তদবধি চলেছে ননির মার জীবন যুদ্ধ। এমনিতেই 2 ঘর বাসন মাজত, আরও 2-3 ঘর ধরল, এবং কেমন করেই যেন পাড়ায় বাড়তি কাজের চাহিদায় একমে বা দ্বিতীয়ং হয়ে উঠল। আর তলায় তলায় ননিও বুনো মোষের মতো বিশাল এবং ভয়াল হয়ে উঠতে থাকল। তার সঙ্গে গেঁজেল। শুনেছি গাঁজায় দম দিলে চেহারা পাকিয়ে যায়। ননি তার ব্যতিক্রম। মাতা পুত্রের আকৃতি প্রকৃতি দুই বিপরীত ধর্মী। জোয়ান ছেলে বুনো শুয়োরের মতো যথেচ্ছ ঘুরে বেড়ায়, আর চামচিকের মতো মা তুই হাড় ভাঙা খাটুনি খেটে তাকে খাওয়াস, এত আশকারা কেন? এ প্রশ্ন তুললে ননির মা অবলীলায় জবাব দিত, না হলি রোগ কি আছে বাবু? ওই আক্কস যে তাহলি মেরে আমার হাড় গুঁইরে দেবে। খিদে পেলে যে নক্কি ছাড়া চোখে আর কানে দেখতে পায় না। সংসারের কুটোটি ভেঙে উপগারে নাই, সারা দিনমান কোথায় না কোথায় ঘুরবে, আর পেটে অগ্নি জ্বললি গাক গাক করে চেঁচাতে চেঁচাতে এসে ঘর ঢুকেই বলবে, শিগগির ভাত দে। এক দণ্ড তরসয়নি বাবু, একটু দেরি হলেই আমায় ধরে এই মার তো সেই মার। অবলীলাতেই বলে। এই বলার মধ্যে যে দারুণ কোনো ক্ষোভের অথবা বিরক্তির প্রকাশ দেখতে পাওয়া যায় তাও নয়।
মজার কথা, এই ননির ওই পেটটা নাকি দিনে অন্তত বার ৩-৪ জ্বলে, আর ভাত ব্যতীত অন্য কোনো ওষুধেই নাকি সে জ্বলুনির নিবৃত্তি হয় না। এমনকি দৈবে কোনো দিন ব্রেকফাস্ট পান্তার বদলে মুড়ি চিঁড়ে অথবা মনিব বাড়ি থেকে আহরিত বাসি রুটি সামনে ধরে দিলে সে দ্রব্য মায়ের মুখের উপর ছুঁড়ে ফেলে দিয়ে বলে, হে পিণ্ডি, তোর বাপের ছাড়ার দই দিগে যা। ননির মা এসব গল্প করে লোকের কাছে দুঃখ জানায়, আর অবশেষে বলে, ভাত বিয়নে দস্যি হতভাগা চোখে অন্ধকার দেখে। অতএব আর কি, ননির মার নিজের পেটটাকে ৫ বাড়ির চা উটিতেই চালিয়ে নিয়ে হাঁড়ির সব ভাত ননির পেটেই ঢালতে হয়। অবিশ্যি মুখে ছেলের সম্বন্ধে মুখ পোড়া, নক্কি ছাড়া, দস্যি, সত্তুর ইত্যাদি বহুবিধ মূল্যবান বিশেষণ প্রয়োগ করলেও মৃতবৎসা ননির মার শেষ বয়সের এই একটা আস্ত সুস্থ ছেলের সম্পর্কে দুর্বলতার পরিমাপ কারো অবিদিত ছিল না। ছেলের জন্যে পাড়াশুদ্ধ দাদাবাবুদের পরিত্যক্ত শার্ট পেন্টুল জোগাড় করে করে ঘর বোঝাই করে ননির মা, আর ননি কি কি খেতে ভালোবাসে তার বিস্তৃত তালিকা পেশ করে করে পাড়াশুদ্ধ গিন্নিদের কাছ থেকে কিছু না কিছু আদায় করে নিয়ে যায়। কিন্তু এসব তো গত কথা, করে নয়, করতো। কবে যেন সেদিন শেষ রাত্রিরে কোথাকার কোন খাটালে গোবর কুড়োতে গিয়ে রাস্তায় ছুটন্ত খড়ের লরির তলায় শেষ শয়ন বিছিয়েছে ননির মা। ননির মার মৃত্যুটায় এমন কিছু সর্বাত্মক শোক হবার নয়, কিন্তু মৃত্যুটা অপঘাত মৃত্যু বলেই সকলেই একবার আহা আহা করল। আর ননির মা যে কি উৎকৃষ্ট বাসন মাজত আর কি অপূর্ব সাবান কাচত, সেই কথার উল্লেখ করে করে সকলে এক বাক্যে এই যশবাক্যটি উচ্চারণ করল, ননির মার তুল্য লোক আর হবে না। পরবর্তী চিন্তার মন্তব্য হলো, বুড়ি মরেছে না বেঁচেছে, ওই গোয়ার গোবিন্দ ছেলের হাত থেকে রেহাই পেয়ে গেছে। যতদিন বেঁচে থাকতো সেই তো হতভাগা ছেলেটা হাড় মাস জ্বালিয়ে পুড়িয়ে খেত। তা ননির মা জ্বালা পোড়া থেকে রেহাই পেয়ে গেছে বলে যে ননি পাড়ার লোকের হাড় জ্বালাবে, এ তো আর হতে দেওয়া যায় না। ননিকে গেট ঠেলে ঢুকতে দেখে শক্ত হয়ে বসি এবং মনে মনে ভাঁজতে থাকি। ননি কেঁদে পড়ে সাহায্য চাইলে কিরকম একখানা শক্ত উত্তর দিয়ে জন্মের শোধ ওর আশার গোড়ায় কোপ বসিয়ে দেব। পয়লা রাত্রিরেই বেড়াল কাটা ভালো। একবার মায়া দেখালে আর রক্ষে আছে? মায়া মমতার ঘরে চাবি লাগিয়ে রাখাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। অতএব বুদ্ধিমান হবার সংকল্পে স্থির হই। কিন্তু এ কি অভাবনীয় প্রার্থনা ননির! ননির প্রার্থিত বস্তু টাকা নয়, পয়সা নয়, ভাত কাপড় নয়, শুধু একখানি পিকচার। পিকচার! অবাক হয়ে বলি, পিকচার মানে? কিসের পিকচার? ক্যালেন্ডারের? কে জানে, হতভাগা কোনোখানে দেয়ালে লম্বিত ক্যালেন্ডারে রূপসী নারী মূর্তি দেখে বিহল হয়ে মরেছে কিনা, তবে ভাবটা তার সঙ্গে খাপ খাচ্ছে না তো। আমার প্রশ্নে ননি তার রক্তবর্ণ ২ চোখ তুলে তাকায়। গাঁজাখোরদের চোখ লালই হয়, ওটা কিছু নতুন নয়, কিন্তু ননির সেই লাল লাল চোখ দুটো তো ডেবা ডেবা ছিল,
এমন কোটরে ঢুকে গেল কখন? আর ওর সেই ভারী মালসার মতো মুখটাই বা এমন দড়ি দড়ি হয়ে গেল কি করে এই কদিনের মধ্যে? তার মানে উপযুক্ত রসদের অভাবে ননির পাথুরে শরীরটা ননির হয়ে গেছে। খাওয়া দাওয়া জুটছে না বলেই মনে হয়। কিন্তু সে কথা জিজ্ঞেস করে দায়িত্ব ডেকে আনতে সাহস হয় না। সত্যি, মা ভিন্ন ত্রিভুবনে আর তো কেউ ছিল না ওর। কে ভাত রেঁধে দিতে যাচ্ছে? ভাতের জোগানই বা আসছে কোথা থেকে? ননির মার সেই কথাটা মনে পড়ে গেল। ভাত বিয়নে চোখে অন্ধকার দেখে মুখ পোড়া ছেলে। আজকের দিনটা দুটো খেয়ে যেতে বললে হতো। না, থাক, দরকার নেই। কাঙালকে শাকের ক্ষেত দেখাতে নেই, এ হচ্ছে ঋষি বাক্য। দেখানো মানেই তো খাল কেটে কুমির আনা। না না, জব্দ হোক। এবার বুঝুক কত ধানে কত চাল। বুঝুক হাত না নাড়লে ভাত জোটে না। ছেলেটার মুখটা বড় বেশি মলিন। দস্যি চেহারার লোকের মলিন মুখ বড় করুণ। তবু কারুর না কারুর কিছু স্নেহ ছায়া পেয়েছে বলেই মনে হচ্ছে। তাহলে ওকে শুদ্ধ করে তুলতে কোড়া ধুতি গামছা জুগিয়েছে কে? কে জুগিয়েছে প্রশ্ন করতে গিয়েও সামলে যাই। উত্তরটা পাওয়া মানেই তো অপরাধ বোধের চাষ করা। অন্য লোকে মনুষ্যত্ব দেখাচ্ছে, আর আমি দেখাচ্ছি না, এটা স্বস্তির ব্যাপার নয়। তার থেকে অবোধ থাকাই শ্রেয়। অবোধের অপরাধ বোধ নেই। কিছুক্ষণ চুপ করে থাকি। ননিও তাই। মাথাটা ঝুঁকিয়ে ননি তার কর্কশ কঠিন আঙুল দিয়ে মাটিতে আঁক কাটতে থাকে। তারপর নিঃশ্বাস ফেলে বলে, না বাবু, সে পিকচার নয়, ফটক ছবি। ছোট দাদা বাবুর বিয়ের সময় সকলজন মিলে যে গ্রুপের ফটক তোলা হয়েছিল, সেই একখানা চাইতেছি বাবু। শুনে তো আরো অবাক হয়ে যাই। ছোট দাদা বাবুর বিয়ের সময়কার গ্রুপ ফটো? সে ফটোয় তোর কি দরকার? ননি তার কোড়া গামছার কোণ তুলে চোখের কোণটা মুছে নিয়ে ধরা গলায় বলে, ওর মধ্যে মা আছে বাবু। ওর মধ্যে মা আছে? তোর? ননি মলিন গলায় বলে, হ্যাঁ বাবু, বর্দার খোকাকে কোলে নে। খবরটা জানা ছিল না, লক্ষ্য করে দেখিনি কোনোদিন। কিন্তু ব্যাপারটা কি? সত্যি মাতৃভক্তি উথলে উঠল, না এ একটা ধুরন্ধরি পেঁচ? সহানুভূতি কেড়ে অতঃপর আসল কথায় আসবে। গম্ভীরভাবে বলি, তা মার ছবি ওর মধ্যে আছে তো কি? নিয়ে গিয়ে পুজো করবি? ননি আবার একবার লাল লাল চোখ দুটো তুলে তাকিয়েই ঘাড় হেঁট করে তেমনি ভাবে মাটিতে আঙুল বুলিয়ে অদৃশ্য কোনো লিখন লিখতে লিখতে মলিনতর কণ্ঠে বলে, সেই বাসনাতেই চাইছি বাবু। ঘরের কোনায় পিঁড়ে বসিয়ে থুয়ে রোজ প্রাতঃকালে ফুল দিয়ে পুজো করব। কি বললি? সত্যি সত্যি মায়ের ছবিকে ফুল দিয়ে পুজো করবি? কড়া গলায় বলি, হতভাগা লক্ষ্মী ছাড়া বাঁদর, ন্যাকামি করতে আসার আর জায়গা পাওনি? জীবনভর মার হাড় জ্বালিয়ে খেয়ে মেরে পাট করে করে এখন মাতৃভক্তি দেখাতে এসেছ? গলার শব্দটা যেন একটু বেশি কর্কশ হয়ে যায়। কিন্তু ননির গলার স্বরটা যে এত কর্কশ তা জানা ছিল না। ননি হঠাৎ সেই কটু কর্কশ কণ্ঠটাকে ভেঙে ফাটিয়ে আরও বীভৎস করে ফেলে হাউ হাউ করে কেঁদে উঠে বলে, বুঝতে পারি নাই বাবু, আগে বুঝতে পারি নাই।
ভগবানের চন্দর সূর্যি আলো হাওয়া যে কি বস্তু তা কি কোনোদিন খেয়াল করে দেখি? জন্মাবধি মাকেও ওই ভগবানের চন্দর সূর্যির মতন দেখে আসতেছি, নরণচরণ নাই। কখনো ভাবি নাই মা কোনোদিন মরে যাবে। নমস্কার, আমার গল্প পাঠ ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ।